ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা সাইকেল অফ ইরোশনের ক্ষয়চক্রের দ্বাদশ শ্রেণীর পার্ট 2 এর শুষ্কতার ক্ষয়চক্র সম্পর্কে আলোচনা করব। এর আগের পর্বে আমি স্বাভাবিক ক্ষয়চক্র সম্পর্কে আলোচনা করেছিলাম। স্বাভাবিক ক্ষয়চক্র মানে যেটা আর্দ্র জলবায়ু অঞ্চলে গড়ে উঠেছিল, যেখানে ভূমির উত্থান হলো, উত্থানের পর থেকে বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে একটা ভূমিরূপ গড়ে উঠল। আজকের পার্ট 2তে আলোচনা করব শুষ্কতার ক্ষয়চক্র, অ্যারিড সাইকেল। শুষ্কতার ক্ষয়চক্রকে বলছে যে উষ্ণ বা শুষ্ক মরু অঞ্চলে, এটা শুধু উষ্ণ বা শুষ্ক মরু অঞ্চলে হবে যে বায়ুপ্রবাহ, জলধারা, আবহবিকার পুঞ্জিত হয়। এই যে প্রাকৃতিক শক্তির মিলিত কাজের ফলে একটা নির্দিষ্ট সময়ে ভূভাগের প্রাথমিক অবস্থা থেকে কতগুলো অন্তর্বর্তী পর্যায়ের মধ্যে দিয়ে যে বিবর্তন ঘটে তাকে আমরা বলছি শুষ্কতার ক্ষয়চক্র। অন্তর্বর্তী প্রাথমিক অবস্থা থেকে কতগুলো অন্তর্বর্তী পর্যায়ে কী কী পর্যায় হয় না, স্বাভাবিক ক্ষয়চক্র তোমরা দেখেছ যে নদীর উত্থান হলো, ভূমির উত্থান হলো, ভূমির উত্থান হওয়ার পরে নদীর বিভিন্ন, যেহেতু স্বাভাবিক ক্ষয়চক্র আর্দ্র জলবায়ু অঞ্চলে হয়, সেখানে নদীর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যৌবন অবস্থা, পরিণত অবস্থা, বার্ধক্য অবস্থা, এই যে পর্যায়গুলোর মধ্যে বিভিন্ন ভূমিরূপ দেখতে পেয়েছিলাম আমরা স্বাভাবিক ক্ষয়চক্র। আর শুষ্ক বা উষ্ণ মরু অঞ্চলে কী কী হবে না, বায়ুপ্রবাহ, জলধারা, আবহবিকার পুঞ্জিত হয়। এইসব প্রাকৃতিক শক্তি একটা নির্দিষ্ট সময়ে ভূভাগের প্রাথমিক অবস্থা থেকে কতগুলো অন্তর্বর্তী পর্যায়, এই যে অন্তর্বর্তী পর্যায় মানে এখানেও যৌবন অবস্থা থাকবে, যৌবন পর্যায়ে যাবে, পরিণত পর্যায়ে যাবে, বার্ধক্য পর্যায়ে যাবে, এই যে একটা সময় নিয়ে এই যে বিবর্তনগুলো ঘটবে, এর ফলে যে ভূমিরূপগুলো ঘটবে, একে বলছি আমরা শুষ্কতার ক্ষয়চক্র। স্বাভাবিক ক্ষয়চক্রে আমরা কি দেখেছিলাম যে নদীর ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ, আর এখানে আমরা কি দেখব যে বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ। বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ কার কার উপর করবে না, একটা হচ্ছে পর্বত বেষ্টিত শুষ্ক অববাহিকা বা বলসন, আর একটা হচ্ছে শুষ্ক উঁচু মালভূমি অঞ্চল। এই দুটোর ওপরেই মূলত বায়ুর ক্ষয়কাজ শুরু হবে। মার্কিন ভূবিজ্ঞানী ডেভিস 1899 সালে স্বাভাবিক ক্ষয়চক্রের প্রবর্তন করেন। এই তত্ত্বটিকে কিছুটা পরিমার্জিত করে 1905 সালে শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র সম্পর্কে ধারণা দেন। এই মরু ক্ষয়চক্রের কাজ ধারাবাহিকভাবে ঠিকঠাক হবার জন্য তিনি কতগুলো শর্তের উল্লেখ করেন এবং আদর্শ অবস্থার কথা বলেন। কি কি না, শুষ্ক পরিবেশ থাকতে হবে, যেখানে গড় বার্ষিক বৃষ্টিপাত 25 সেন্টিমিটারের কম হবে। 2 নম্বর হচ্ছে প্রাথমিক পর্যায়ে উত্থিত ভূমিভাগে কতগুলো পর্বত বেষ্টিত নিম্নভূমি উপত্যকা থাকে, যেগুলোর প্রত্যেকটিতে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী বা অনুগামী নদীর সৃষ্টি হয়। প্রথমে আমরা কি দেখব না, শুষ্কতার ক্ষয়কাজে প্রারম্ভিক অবস্থায় কিভাবে ভূমিরূপ গড়ে ওঠে। এই যে পর্বত বেষ্টিত মরুভূমি ভাঁজ বা চ্যুতির ফলে ওপরে ওঠে এবং পর্বত বেষ্টিত উপত্যকা গঠন করে, এবং সেখানে কি গড়ে উঠছে না, কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। এই কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী কি না, কোনো একটা জায়গায় বিভিন্ন দিক থেকে নদীগুলো এসে মিলিত হয়, তখন তাকে আমরা বলছি কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। এই পর্বত বেষ্টিত উপত্যকার মাঝখানে বিভিন্ন দিকে পর্বত থাকবে, সেই পর্বতের বিভিন্ন দিক থেকে বৃষ্টির জল এসে নিচু স্থানে এসে জমা হবে। কেন্দ্রমুখী মানে হচ্ছে বিভিন্ন দিক থেকে জল এসে মাঝখানে এসে জমা হবে, সেটা হচ্ছে কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী। এক্ষেত্রে জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো যেমন অল্প বৃষ্টিপাত, প্রচণ্ড উষ্ণতা, বাষ্পীভবন, এসব দেখতে পাওয়া যায়। এই যে নদীগুলো এখানে এসে মিলিত হলো, সেখানে গড়ে উঠছে কি প্লায়া হ্রদ। এখানে তোমরা দেখছো এখানে গড়ে উঠছে প্লায়া হ্রদ। তো 3 নম্বর কি বলছি যে বিভিন্ন উপত্যকা বা নিম্নভূমির মধ্যে পারস্পরিক যোগাযোগ থাকে না। 4 নম্বর বলছে যে এই যে অল্প বৃষ্টিপাত যেহেতু মরু অঞ্চলে হয়,
অল্প বৃষ্টিপাত ও শুষ্ক পরিবেশের জন্য অধিকাংশ নদী পাহাড় থেকে নামার পথে শুকিয়ে যায়। 5 নম্বর কি, একটি স্থানীয় নিম্নক্ষয় সীমা থাকা দরকার। যেমন ধরো এখানে দেখাচ্ছে প্লায়া হ্রদ, এখানে তোমরা দেখছো প্লায়া হ্রদ, এগুলো প্লায়া হ্রদ, অর্থাৎ ভূপৃষ্ঠের খুব কাছে ভৌম জলস্তর থাকবে। 6 নম্বর কি, ভূমিরূপ গঠনে জলধারা ও বায়ুপ্রবাহ এই দুই বহির্জাত প্রক্রিয়া উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। প্লায়া হ্রদ কি না, এই যে নদীগুলো এসে এই যে অবনমিত স্থানে এসে মিশছে বিভিন্ন দিক থেকে এসে, সেটাই হচ্ছে প্লায়া হ্রদ। এই প্লায়া একটা স্প্যানিশ শব্দ যার অর্থ হলো লবণাক্ত হ্রদ। এটা এই প্লায়ার উপরের স্তরে একটা চকচকে লবণের স্তর থাকে, একটা লবণের স্তর দেখা যায়। তো এটা আফ্রিকাতে, এই প্লায়ারকেই আফ্রিকাতে শর্টস, মেক্সিকোতে বোলসন, আমেরিকা যুক্তরাষ্ট্রে স্যালিনা নামে পরিচিত। আবার রাজস্থানের মরুভূমিতে একে বলা হয় ধান্দ। এই 5 নম্বরে কি বলছে না, ক্ষয়চক্রের জন্য ভাঁজ ও চ্যুতির প্রভাবে সৃষ্ট বিভিন্ন উচ্চতার পর্বত উপত্যকা সমন্বিত মরু ভূপ্রকৃতি অঞ্চল প্রয়োজন। আর 8 নম্বর হলো প্রাকৃতিক ভূভাগ হিসাবে বোলসন। বোলসন কি না, বোলসন হলো পর্বত বেষ্টিত শুষ্ক অববাহিকা, এটাই হচ্ছে বোলসন। যে বোলসন থাকবে, প্রাকৃতিক ভূভাগ হিসাবে বোলসন থাকবে। এগুলো হচ্ছে পূর্ব ছত্র, যেখানে কি না মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম অংশে সোনোরান মরুভূমিতে এই বোলসন দেখতে পাওয়া যায়। এই স্বাভাবিক ক্ষয়চক্রের মতন ডেভিস মরু অঞ্চলে, শুষ্ক অঞ্চলে ক্ষয়চক্রের 3টি পর্যায় উল্লেখ করেছেন। প্রথম পর্যায় হলো যৌবন অবস্থা। এখানে প্রথম কাজ হলো ক্ষয় করা আর সঞ্চয় করা, দুটিই সমানভাবে হয়। ক্ষয়ও হয়, সঞ্চয় হয়, দুটি সমানভাবে হয়। পার্বত্য অঞ্চলে ক্ষয় হবে আর অবনমিত বা উপত্যকা অঞ্চলে সঞ্চয় কাজ শুরু হবে। যেমন তোমাদের দেখলে যে কেন্দ্রমুখী জলনিগম প্রণালী গড়ে উঠল কোথায় না, আগে পেলাম আমরা বোলসন, মানে পর্বত বেষ্টিত শুষ্ক উপত্যকা। ওই যে পাহাড় ঘিরে আছে, ওই যে উঁচু অংশে যখন বৃষ্টির জল বা বায়ু প্রভাব পড়বে সেখানে ক্ষয় হবে। সেই ক্ষয় হয়ে সেগুলো কোথায় জমা পড়ছে, অবনমিত বা উপত্যকা অঞ্চলে জমা পড়ছে। অর্থাৎ ক্ষয় হলো, সঞ্চয় হলো, এটা হচ্ছে যৌবন অবস্থায় প্রাথমিক প্রধান কাজ। এইখানে কি বলছে না, অনুগামী নদীগুলো নাতিদীর্ঘ ও স্বল্পস্থায়ী হলেও প্রবাহিত যখন হয় মরু অঞ্চলে স্বল্পস্থায়ী হবে, তখন ভি আকৃতির সংকীর্ণ একটা গিরিখাত সৃষ্টি করছে। এই ক্ষয়ে যাওয়া, এখানে দেখতে পাবে গিরিখাত সৃষ্টি করছে। এই ক্ষয়ে যাওয়া কাঁকড়, বালি, পলি প্রভৃতি নদীর সঙ্গে পর্বতের ঢাল বরাবর নেমে এসে পর্বতে পাদদেশে জমা হয়ে পলল শঙ্কু সৃষ্টি করছে। ওই যে বালি, কাঁকড়, পলিগুলো যেগুলো আসছে পাহাড় থেকে ঢাল বরাবর নেমে আসছে বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে, এবং সেখানে কি করছে, পর্বতের পাদদেশে জমা হয়ে পলল শঙ্কু সৃষ্টি করছে। বেশিরভাগ নদী ওই পলল শঙ্কুর মধ্যে অদৃশ্য হয়ে যায়। নদী অদৃশ্য হলেও জল অগভীর উপত্যকার মধ্যে জমা হয়ে প্লায়া হ্রদ সৃষ্টি করে। এই যে তোমরা এখানে দেখছো প্লায়া হ্রদ সৃষ্টি হয়। এই প্লায়া হ্রদের জল শুকিয়ে গেলে এর উপরে প্লায়া হ্রদের, প্রথমে বলেছিলাম যে প্লায়া হ্রদের উপরের স্তরে জল যখন শুকিয়ে যায় তখন চকচকে লবণের একটা স্তর দেখা যায়। 6 নম্বর কি না, পর্বতের নিচের দিকে নালী ক্ষয় ও পাত ক্ষয়ের মাধ্যমে বিচ্ছিন্ন হয়। এই নালীগুলোর মস্তকমুখী ক্ষয় বেড়ে যায় বলে জল বিভাজিকাগুলো ক্রমশ আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকে ও সংকীর্ণ হতে থাকে। এই যে এখানে তোমরা দেখছো যে নালী, এখানে তোমরা নালী ক্ষয় কি বলছে না, নালী ক্ষয় হলো যেমন ধরো মাটির কোনো উঁচু ঢিবি যদি থাকে, মাটির উঁচু যদি ঢিবি থাকে তখন তার মধ্যে যদি বৃষ্টি হয় তখন উঁচু ঢিবি থেকে মাটি গলে গিয়ে নালীর মতন আকার ধারণ করে। যেমন উষ্ণ মরু অঞ্চলে কি হয়, যে সমস্ত পর্বতগুলো আছে সেখানে যদি কোনো হঠাৎ করে যদি বৃষ্টিপাত শুরু হয়, সেই বৃষ্টিপাতের ফলে ওপরের থেকে পাহাড়ের ওপর থেকে জল নেমে আসে, কি করে একটা নালীর মতন আকার ধারণ করছে। এইখানে তোমরা দেখছো পলল বেজনী।
এই যে পলল ব্যাজনী কি, নদীর ক্ষয়কার্যেও পলল ব্যাজনী আমরা পড়েছি। এই পলল ব্যাজনী দেখতে একটা হাত পাখার মতো হয়, এটা পর্বতের পাদদেশেই গঠিত হয় পলল ব্যাজনী। যখন অনেকগুলো পলল ব্যাজনী যুক্ত হয়, যখন যে আকার ধারণ করে, তখন তাকে আমরা বলছি বাজাদা। অনেকগুলো পলল ব্যাজনী যুক্ত হয়ে গঠন করছে বাজাদা। এই বাজাদা একটা স্প্যানিশ শব্দ, এই বাজাদা একটা স্প্যানিশ শব্দ, যার অর্থ হলো পাশাপাশি সৃষ্ট একাধিক পলিশঙ্কু গঠিত সমভূমি। এই বাজাদা বালি পলি নিয়েই গঠিত হয়। বাজাদা কোনগুলো না, অনেকগুলো অনেকগুলো পলল ব্যাজনী যুক্ত হয়ে এই বাজাদা সৃষ্টি করে। পলল ব্যাজনী পর্বতের পাদদেশেই গঠিত হয়। তো বাজাদা হচ্ছে পাশাপাশি সৃষ্ট একাধিক পলিশঙ্কু। এই যে পলিশঙ্কু তোমরা দেখছো, এই যে পলল শঙ্কু যেটা তোমরা দেখছো, এই পলল শঙ্কু, এই একাধিক পলল শঙ্কু যুক্ত হয়ে গঠন করছে বাজাদা। হ্যাঁ, এটা বালি আর পলি নিয়ে গঠিত হয়। আর এইখানে তোমরা দেখছো একটা ওয়াদি। ওয়াদি কি? এটা একটা আরবি শব্দ, যার অর্থ হলো শুষ্ক উপত্যকা। ওয়াদি কথার অর্থ হলো শুষ্ক উপত্যকা। মরু অঞ্চলে হঠাৎ করে যদি বৃষ্টি শুরু হয়, তাহলে এই সাময়িক জলধারার ফলে জলের সঙ্গে বালি, কাঁকড়, কাদা প্রভৃতি প্রবাহিত হয়, কিন্তু খুব তাড়াতাড়ি এই কর্দম ধারার প্রবাহ বন্ধ হয়ে যায়। খুব তাড়াতাড়ি কর্দম ধারার প্রবাহ বন্ধ হয়ে যায় এবং নদী খাত শুষ্ক অবস্থায় পড়ে থাকে। একে আমরা বলছি ওয়াদি। যেমন আরবের রাব আল খালি মরুভূমিতে দেখা যায়, ভারতের থর মরুভূমিতে দেখা যায়, এই ওয়াদি দেখতে পাওয়া যায়। তো নিম্নক্ষয়ের দ্বারা 9 নম্বর কি বলছে, যে বায়ুপ্রবাহ অবঘর্ষ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়জাত পদার্থগুলো উপত্যকার বিভিন্ন অংশে জমা হয়ে বালিয়াড়ি গঠন করে। আর নিম্নক্ষয়ের দ্বারা উচ্চ অংশগুলোর উচ্চতার যান্ত্রিক আবহবিকারের ফলে কিছুটা কমে যায়। এই কারণে মরু ক্ষয়চক্রের যৌবন অবস্থাকে আপেক্ষিক ও চরম আর্দ্রতা বলা হয়। এই যে তোমরা দেখছো, এটা বালিয়াড়ি গঠন করছে, এখানে প্রবল বাতাস বইছে, ধীর বাতাস বইছে, এই যে গর্তের সৃষ্টি করছে, এটা একটা বালিয়াড়ি গঠন করেছে। 2 নম্বর হচ্ছে পরিণত অবস্থা। এই অবস্থার শুরুতে ভূমির বন্ধুরতা কম ঢাল আর অল্প বৃষ্টিপাতের জন্য জলপ্রবাহ দ্বারা ভূমির বিবর্তন যথেষ্ট কমে যায়। এই সময় বায়ুপ্রবাহের দ্বারা ক্ষয়কাজ প্রবল হয়। এর ফলে কি কি ভূমির উপরে গড়ে ওঠে না, ক্ষয়কাজের জন্য 1 নম্বর, ক্ষয়কাজের জন্য পর্বতগুলোর পশ্চাৎ অপসারণ ঘটে এবং মধ্যভাগ আরও সম্প্রসারিত হয়। 2 নম্বর, জলবিভাজিকাগুলো যেগুলো প্রথমেই যৌবন অবস্থায় সৃষ্টি হয়েছিল তার অবলুপ্তি হলো। পর্বতের পাদদেশ থেকে উপত্যকা পর্যন্ত অল্প ঢাল যুক্ত সমভূমি তৈরি হয়, যা বিস্তার লাভ করে প্লায়া সমভূমিতে এসে মেশে। এই যে প্লায়া সমভূমি গঠন হলো, এই প্লায়া সমভূমিকে 2টি অংশে ভাগ করা যায়। ঢালের ওপরের অংশ শিলা গঠিত হয় বলে তাকে বলছি আমরা পেডিমেন্ট। ঢালের ওপরের অংশে শিলা গঠিত হয়, তাকে আমরা বলছি পেডিমেন্ট। আবার নিচের অংশে বালি, কাঁকড় প্রভৃতি জমা হয়ে যেসব পলল শঙ্কু গঠন করছে, সেগুলোকে বলছি আমরা বাজাদা। এর প্রান্তভাগ প্লায়া লবণ ও পলি গঠিত ভূমির সঙ্গে মিশে যায়, এই যে পেডিমেন্ট আর বাজাদা। 4 নম্বর কি, জলবিভাজিকা সংকীর্ণ হলে নদী গ্রাস ঘটে। নিম্ন উপত্যকার তলই স্থানীয় স্তরের শেষ সীমা হিসাবে কাজ করে। 5 নম্বর হলো, উচ্চ উপত্যকার ক্ষয়িত পদার্থ নিম্ন উপত্যকায় জমা হলে পেডিমেন্ট ও বাজাদাগুলোর আয়তন বাড়তে থাকে। এই সময় বায়ু ক্ষয়কাজের ফলে কী কী ভূমি হয়, একটা হচ্ছে জুইগেন, তারপর ওঠে ইয়ারদাং, তারপর হচ্ছে ভূমিরূপ হচ্ছে গৌড়, তারপর ভূমিরূপ হলো বারখান, তারপর হচ্ছে শিব বালিয়াড়ি, এগুলো গঠিত হয়। এই পরিণত অবস্থায় প্রধান ভূমিরূপ হলো ইনসেলবার্জ। মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্ট খাড়া পার্শ্বদেশ ও প্রায় সমতল বা গোলাকার শিখর বিশিষ্ট কঠিন শিলায় গঠিত বিচ্ছিন্ন দ্বীপের মতো অবশিষ্ট বা ক্ষয়ীভূত পাহাড়কে বলছি আমরা ইনসেলবার্গ।
এই 1926 সালে ভূবিজ্ঞানী পাসার্জ মরুভূমির মাঝে অবস্থিত দ্বীপের মতো ক্ষয়ীভূত পাহাড়কে বলছে ইনসেলবার্গ নবীভূত করেছিলেন। এটি গ্রানাইট ও নিঃশিলায় গঠিত। এর পাদদেশ হচ্ছে মসৃণ খাঁড়ায়, আর ওপরের দেশ শীর্ষদেশ হচ্ছে গোলাকার। এই ছোট আকৃতি ইনসেলবার্গকে বলা হয় টর, আর বড় আকৃতি ইনসেলবার্গকে বলা হয় কোপিস। আফ্রিকার সাহারা কালানি মরুভূমিতে দেখা যায়। ভূবিজ্ঞানী এখানে এই যে ভূমির বন্ধুরতা এই স্তরে এসে একেবারেই কমে যায়, ফলে ভূমি প্রায় সমতল আকৃতি হয়। একে মরু সমপ্রায় ভূমি বলছে। এই ভূবিজ্ঞানী লসন একে বলছে প্যানফ্যান। আর ডব্লিউ.বি. বার্নহার্ট পূর্ব আফ্রিকার সাভানা অঞ্চলে বার্নহার্ট নামকরণ করেছিলেন। এই ইনসেলবার্গ আর বার্নহার্ট একই ভূমিরূপ, একই জিনিস। যেটাই ইনসেলবার্গ সেটাই হচ্ছে বার্নহার্ট। যেহেতু ডব্লিউ.এ. বার্নহার্ট এটা পূর্ব আফ্রিকার সাভানা অঞ্চলে দেখতে পেয়েছিল, সেম একই রকমের ভূমিরূপ, সে একে বার্নহার্ট নামকরণ করেছিলেন। এই ভূবিজ্ঞানী লসন তোমাদের একটা বলি, এখানে পার্থক্য বলি, যে নদীর ক্ষয় কাজে যে সমপ্রায় ভূমি গঠিত হয়েছিল তাকে আমরা বলেছিলাম পেনিপ্লেন, আর মরু অঞ্চলে যেটা ভূবিজ্ঞানী কিং একে বলছে পেডিপ্লেন। ভূবিজ্ঞানী লসন এই ভূমিরূপকে বলছে প্যানফ্যান। তো এই পেডিপ্লেনের মাঝে কোথাও কোথাও কঠিন শিলাগঠিত টিলা তাকে বলছে আপনার ইনসেলবার্গ। বহু জায়গায় বালিয়াড়িতে দেখা যায়, বহু জায়গাতে বালি দেখা যায়। শুষ্ক প্লায়া থেকে পলিবালি সরে গিয়ে গর্তের সৃষ্টি করে। এভাবে মরু অঞ্চলের ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গোটা ভূমিভাগটা একটা বিস্তৃত পেডিপ্লেনে পরিণত হয়, এবং এই অবস্থা ততদিন পর্যন্ত চলে যতদিন পর্যন্ত না ভূ আন্দোলনের ফলে ভূমির পুনরায় উত্থান ঘটে বা জলবায়ু পরিবর্তিতে নতুন ক্ষয়চক্র শুরু হয়। এইগুলো তোমরা দেখলে নদী, এইগুলো শুষ্ক অঞ্চলে বার্ধক্য অবস্থার ফলে গঠিত ভূমিরূপ। এই যে তোমরা পড়লে এখানে পেডিপ্লেন এবং পেনিপ্লেন, যে পেডিপ্লেন কি না, যে নদীর ক্ষয় কাজের ফলে যে সমপ্রায় ভূমি গঠিত হয়েছিল তাকে আমরা বলেছিলাম পেনিপ্লেন, যেটা আর্দ্র জলবায়ু অঞ্চলে গঠিত হয়েছিল। আবার এইখানে দেখো তোমরা, এই যে মরু সমপ্রায় ভূমি যাকে ভূবিজ্ঞানী লসন বলছে প্যানফ্যান, আবার ভূবিজ্ঞানী কিং একে বলছে পেডিপ্লেন। এই মরু ক্ষয় কাজের শেষে বার্ধক্য পর্যায়ে গঠিত হয় পেডিপ্লেন। মরু ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে শেষকালে গঠিত হয় পেডিপ্লেন, ক্ষয়চক্রের শেষ সীমাতে পেডিপ্লেন গঠিত হয়। আর আর্দ্র জলবায়ু অঞ্চলে বা নদীর স্বাভাবিক ক্ষয়চক্রে গঠিত হয় বার্ধক্য পর্যায়ে পেনিপ্লেন। এটাই হচ্ছে পেডিপ্লেন। পেনিপ্লেনের মধ্যে পার্থক্য তোমাদেরকে বলি, যে পেডিপ্লেন সাধারণত মরু জলবায়ুতে দেখা যায়, আর পেনিপ্লেন দেখা যায়, পেনিপ্লেন কোথায় দেখা যায়? আর্দ্র জলবায়ু অঞ্চলে। 2 নম্বরে যে বায়ুর ক্ষয় কাজের ফলে এটি গড়ে ওঠে, পেডিপ্লেন গড়ে ওঠে, আর পেনিপ্লেন গড়ে ওঠে নদীর ক্ষয় কাজের ফলে। 3 নম্বর কি না, পেডিপ্লেনের ঢালটি অবতল আকৃতির হয়। অবতল আকৃতি মানে তোমরা কড়াই দেখেছো, সেই কড়াই টাইপের অবতল আকৃতির হয়। আর পেনিপ্লেনের ঢালটা কচ্ছপের পিঠের মতন উত্তল আকৃতির হয়। আর 4 নম্বর কি না, পেডিপ্লেন যেহেতু মরু জলবায়িত হয় সেই জন্য সমুদ্র তলের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। যেহেতু মরু জলবায়িত হয় সেই জন্য সমুদ্র তলের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এটা নির্ভর করে স্থানীয় যে জলভাগ আছে তার সঙ্গে সম্পর্ক নির্ভর করে, অর্থাৎ সমুদ্র তলের অনেক ওপরে অবস্থান করে। বার্ধক্য পর্যায়ে শেষ পর্যায়ে হয়, কিন্তু এর সঙ্গে কোনো সমুদ্র তলের সম্পর্ক থাকে না। আর পেনিপ্লেন ক্ষয়চক্রের শেষ সীমায় বার্ধক্য পর্যায়ে এটা গঠিত হয়, কিন্তু আর্দ্র জলবায়িত হয়। নদীর এটা স্বাভাবিক ক্ষয়চক্রে দেখা যায়, এটাই কিন্তু সমুদ্র তলের কাছাকাছিই দেখা যায়। এটাই হচ্ছে পেনিপ্লেন পেনিপ্লেনের মধ্যে একটা পার্থক্য। এই যে তোমরা যে ডেভিস যে ক্ষয়চক্র, মরু ক্ষয়চক্রে যে ধারণাগুলো দিয়েছিলেন সে সম্পর্কে কিছু সমালোচনাও
বিভিন্ন বিজ্ঞানী করেছেন, প্যাসার্জ, কটন কিংয়ের মতন বিজ্ঞানীরা করেছেন। ডেভিস কি বলছেন, যে ডেভিস সে তত্ত্ব অনুযায়ী প্রাথমিক অবস্থা থেকে পরিণত অবস্থা পর্যন্ত যেভাবে ভূমির বিবর্তন ঘটে তার সঙ্গে পৃথিবীর বহু মরুভূমির মিল থাকলেও বার্ধক্য অবস্থায় সৃষ্ট বিশাল মরু সমপ্রায় ভূমি বা ইনসেলবার্গের উৎপত্তি নিয়ে প্যাসার্জ, কটন কিং বিভিন্ন বিজ্ঞানী তাদের মতামত প্রকাশ করেন। ওরা এর সঙ্গে একমত হতে পারেনি, কারণ ওই যে বললাম বর্নহার্ট সব বলেছে যে এটাই আমরা আফ্রিকা সাভানা মরুভূমি দেখা যায়, এখানে সাভানা অঞ্চলে দেখা যায়। আবার দ্বিতীয় নম্বর কি না, ডেভিসের মরু ক্ষয়চক্রের তত্ত্ব অনুযায়ী আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম অংশের পর্বত বেষ্টিত মরুভূমি এবং এশিয়ার পশ্চিম অংশের কোনো কোনো মরুভূমি সম্পর্কে প্রযোজ্য হলেও জলবায়ু এবং গঠন বৈচিত্র্যের পার্থক্যের জন্য আফ্রিকা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকার মরুভূমিগুলোর ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। এটাই হচ্ছে মরু ক্ষয়চক্রের ডেভিস কর্তৃক যে ধারণাগুলো দিচ্ছিলেন তার সমালোচনা। পার্ট 2-তে তোমরা এটা পড়লে। ধন্যবাদ সবাইকে।